দেখা যাচ্ছে কি? আমাকে শুনতে পাচ্ছেন? ওকে। শতদল আছো? শতদল আরম্ভ করব ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? একটু মেসেজ করে বললে বুঝতাম শোনা যাচ্ছে কি না। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে এবার? আমি লাইভে তো। এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? শতদল। আচ্ছা ভাই, আরম্ভ করব এবার। শোনা যায় কি? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনা যাচ্ছে। আরম্ভ করি তাহলে, না অপেক্ষা করব কিছু? আর কেউ আছে? শতদল আরম্ভ করি এবার। ঠিক আছে। নমস্কার। সবার আগে আমি এই গ্রুপের অ্যাডমিন শতদল আচার্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গ্রুপে নিমন্ত্রণ করার জন্য। গ্রুপ যখন আরম্ভ হয় খুব সম্ভবত 9-10 বছর হয়ে গেছে। আমি যখন জানি গ্রুপের সম্বন্ধে, সবচেয়ে আগে গ্রুপের নাম শুনে, বন্ধু শুনেই খুব ভালো লেগেছিল। সঙ্গে সঙ্গে মেম্বার হয়েছিলাম যখনই শুনেছিলাম প্রথম গ্রুপটার সম্বন্ধে। তো মাঝে মাঝে যাই, গ্রুপে দেখি, পড়ি। সবার শুভ সন্ধ্যা গৌরব। আশা করি সবাই আপনারা ভালো আছেন। এই অবস্থাতে চারিদিকে যা চলছে তার মধ্যেও সবাই নিজের মতন করে ভালো আছেন, সাবধানে থাকুন সবাই। এই একটা শুভেচ্ছা দিয়ে প্রার্থনা করে আমি প্রোগ্রামটা শুরু করি। এবার যেহেতু আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে, ধন্যবাদ করো, যেহেতু আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কিছুদিন আগে মনে পড়ছিল কথা
যে আমরা যখন ছোট ছিলাম, আহ, আমরা তখন শুনতাম বহু আগে নাকি স্মল পক্স এরকম একটা মহামারী হয়েছিল। আহ, তখন ছোট ছিলাম আমরা। আর আমার এক কাকু ছিলেন, ওনার পুরোটা মুখে এরকম স্মল পক্সের দাগ ছিল, গর্ত 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 যেরকম হয়ে যায়। তো আমরা ভয়ের ছুটে ওনার কাছে যেতাম না। আজকে যখন পিছনে তাকাই তখন শুনতাম, মাকে জিজ্ঞেস করতাম, বাবাকে জিজ্ঞেস করতাম কাকুর কি হয়েছিল, তো ওরা বলতো এরকম একটা অসুখ ছিল। যখন অসুখ ছিল না অনেক মানুষ মারাও গেছে, আর এরকম অনেকেরই এরকম অবস্থা ছিল। তো ভয় পেয়ে যেতাম না কাকুর কাছে। এখন যখন পিছনে ফিরে তাকাই, ওনার সেই অসহায় হাসিটা মনে পড়ে আর কষ্ট হয়, যখন নিজে একটা চাক্ষুষ মহামারীকে দেখছি চারিদিকে। সেই যেটা শুনেছিলাম কখনো কল্পনা করিনি যে সেরকম একটা কিছু আমাদের এরকম দেখতে হবে এই জীবনে। যাই হোক, আমরা যেহেতু এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে শ্রমিকদের যাওয়া, পরিযায়ী শ্রমিকদের যাওয়া, সব মিলিয়ে কীরকম একটা অবস্থা। সবেরই মনটা একটু উচ্চাটন থাকে, বা যে যে যার যার মতন করে অবস্থাটাকে ফিল করে। তার মধ্যে বন্ধুর এই আয়োজন, লাইভ একটা করে সবের সাথে কিছু সময়টা ভাগ করে নেওয়া, কিছু নিজের কথা বলা, কিছু অন্যের কথা শোনা, বা এক নাগাড়ে একলা বকবক করার জন্য এই সুযোগটা দেওয়ার জন্য বন্ধুকে ধন্যবাদ। একটা অন্যরকম মনে হলো। আমি দেখলাম কয়েকটা প্রোগ্রাম, খুবই ভালো লাগলো। আর তখন মনে হয় যখন আমরা সব কিছু থেকে দূরে নিজের কাছাকাছি বসে আছি, একদম নিজের কাছাকাছি, সব থেকে আলাদা, তখন যখন আমরা এরকমভাবে কথাবার্তা বলি বা এরকমভাবে আমরা শেয়ার করি নিজেদের কিছু অভিজ্ঞতা বা নিজেদের লেখালেখি, হয়তো এখন একটু বেশি করে অনুভব করতে পারি, কারণ অন্য কিছু যেহেতু আমাদের অ্যাটেনশনটা এখন নিচ্ছে না। থ্যাংক ইউ শতদল। লেখাগুলো তাহলে আজকে প্রথমে আমের একটা আগে সবাইকে একটা কথা বলে ফেলি। যেহেতু আমি লকডাউনে শিলচরের বাইরে আটকে আছি, আমার মানে অন্যদের কবিতা পড়া খুবই উচিত ছিল, কিন্তু আমার কাছে আমার সঙ্গে বেশি কিছু নাই, আমারও বইগুলো সব নাই আমার সাথে। তো যা আমার হাতে আছে আমি ওটা দিয়ে চেষ্টা করব আপনাদের সবাইকে একটু আনন্দ দেওয়ার, আপনাদের সাথে নিজের অনুভূতিগুলো ভাগ করা। আমার প্রথম বই একটা শিশির বিন্দু থেকে আমার বাবাকে উৎসর্গ করেছিলাম কবিতা। যেহেতু বাবার কাছেই লেখালেখির হাতখড়ি, তাহলে আজকে আরম্ভ করি বাবার ইয়ে দিয়েই। মেঘলা দিন। একদিন তোমায় বলেছিলাম, মেঘলা দিনে আমার মন কাঁদতে চায় একা একা। তুমি বলেছিলে তোমারও তাই। সেদিন ভোরবেলায় বৃষ্টি পড়ছিল। আজকে সূর্যর কি হলো? সে কোথায় মুখ লুকালো? লজ্জা না দুঃখে? কোন আবেগে সরে দাঁড়ালো? আজ তোমার প্রথম মৃত্যুবার্ষিকী। আমি অবাক, তুমিও কি? এই বইটা বিজিতা করেছিলেন, প্রকাশ করেছিলেন 8টি শিশুবিন্দু সাহিত্য প্রকাশনী থেকে। বাংলা লেখালেখি আমার হয়তো কোনোদিন হতোই না যদি না ডক্টর শঙ্করজ্যোতি দেব আমাকে উৎসাহ দিতেন। কারণ আমি তো অন্য ভাষায় লিখতাম, উনি আমার কবিতা শুনে উনি আমাকে বললেন যে আপনি বাংলাতে ট্রান্সলেট করুন প্রথম। তো এই বইটা মূলত আমার হিন্দি কবিতার ট্রান্সলেশন ওয়ার্ক ছিল, যেটা বসে বসে করা হলো, আর তারপরে এই বইটা করা হলো। তারপরে আমি বাংলাতে যখন একবার ট্রান্সলেশন হয়ে গেল, তখন বাংলাতে লেখালেখি আরম্ভ হয়ে গেল।
না যদি কিছু বলেন তাহলে কথা বলতে ইয়ে করতে সুবিধা হয়, একটা যদি কমিউনিকেশন হয়। সুশান্ত দা, ভাল লাগছে আপনি আছেন। আহ, আমি একটা কবিতা বের করছি। আচ্ছা, আমি যে আমার প্রথম ট্রান্সলেট করা কবিতাটা একটু পড়ি আজকে, একটি শিশির বিন্দু বই থেকে। কবিতার নাম, আমার কবিতাগুলো খুব ছোট ছোট, খুব বেশি বড় কবিতা আমি লিখি না, খুব কম। মনে হয় কম কথার মধ্যে যদি বলতে পারি তাহলে ভালো। কথা, এই কবিতাটা আমার প্রথম কবিতা ছিল যেটা আমি বাংলাতে ট্রান্সলেট করেছিলাম। এটা হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট হয়েছে। বলার মতন অনেক কথা জমে আছে, কিছু পুরানো, কিছু বিবর্ণ, কিছু নাম গোত্রহীন, কিছু নীরব। এ অবধি যত কান আমার কথা শুনেছে, মনে হয় সেসব বধির কান। আমার কথাগুলি খুঁজছে সত্যিকারের সজাগ কান। সেই কান যতক্ষণ আমার কথা খুঁজে পাচ্ছে না, ততক্ষণ কথাগুলি এমনি জমতে থাকবে ও বিবর্ণ হবে। আমি শতদল জিজ্ঞেস করছেন আমি কোন ভাষায় লেখা শুরু করেছিলাম। আমি লেখা শুরু করেছিলাম লখনবী হিন্দিতে, যেটা উর্দু ঘেঁষা। কারণ আমাদের বাড়িতে একটা অ্যাটমসফিয়ার ছিল যেটার মধ্যে শেরো শায়রি খুব চলতো। তো আমার মনে আছে আমি যখন ক্লাস 9 না 10 পড়ি, তখন আমি প্রথম 4টা লাইন লিখেছিলাম। महफिलें वीरान होती जा रही हैं, सांसों के दौर फिर भी चल रहे हैं, ऊपर से हंसते हुए ये चेहरे अंदर ही अंदर कितने जल रहे हैं। এটা আমার প্রথম 4টা লাইন লিখেছিলাম। তা এখনও মনে পড়ে যে আসছিলাম কোন এক জায়গা থেকে, রাস্তাতে হাঁটতে হাঁটতে মাথার মধ্যে খেলেছিল, তো তখন মানে এটা লিখেছিলাম। আচ্ছা, কবিতা যাপন নিয়ে একটু বলুন। হ্যাঁ, কবিতার অ্যাকচুয়ালি যেহেতু শুনতে শুনতে বাড়ির মধ্যে শেরশায়রি আর গজলের যেটা পরিবেশটা ছিল, এটা শুনতে শুনতে বড় হওয়া, তো সব গালিব মিজাজ, ইকবাল, জানিসার আক্তার, ফ্যাজ আহমদ ফ্যাজ, এদের সবাইকে শুনতে শুনতে বড় হয়েছি। তো স্বাভাবিকভাবে একটা ইয়ে তো ছিল। তাছাড়া বাবার সাথে যেতাম মুশারাগুলো ইয়ে করতে, দেখতে, শুনতে, সরি। তো ওখানে সবাইকে যখন দেখতাম পড়তে, তো আমার মনে হয় সেটা সাবকনশিয়াস মাইন্ডে একটা ইয়ে থেকে যায় ব্যাপারটা, যেহেতু আমরা ওই জিনিসটা, যে জিনিসটা আমরা দেখে দেখে বড় হচ্ছি, শুনছি, তো ওটা মনের মধ্যে ছিল। তো ওই 9-10 যখন আমি প্রথম লিখতে আরম্ভ করি, তারপরে অনেক বছর কাউকে কিছু বলিনি, চুপচাপ লিখতাম নিজে নিজে। তারপরে একসময় এমন ছিল যে হিন্দি সিনেমার পুরনো গান, যেগুলো খুব পছন্দের গানগুলো, যেগুলো বিশেষ করে গুলজারের লেখা গানগুলো, আমি কি করতাম, গান যতটুকু আছে আমি তারপরে আরেকটু গানটাকে বড় করে আমার মতন করে লিখতাম। তো ও করে 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 একটা মানে ঝোঁক আসলো যে না, লেখি, এবার সিরিয়াসলি কিছু লিখি। তারপরে এই করে করে লখনবী হিন্দিতেই লিখেছি। বাবাকে যখন জানানো হলো যে হ্যাঁ লিখছি, বাবা সব শুনতেন, কিন্তু কোনোদিন বলেননি যে না খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। সুতরাং কখনো ভাবিই নেই যে কবিতা বা লেখালেখি নিয়ে কোন একটা মানে বই করার কথা মাথাতে কখনো আসেনি। আজকাল যেমন আমরা দেখি যে লেখে ওর লেখার সাথে সাথে ইয়ে হয়, কিন্তু আমাদের মাথাতেই নেই যে বই হবে বা কোথাও কবিতা ছাপাও হবে। বেস্ট কী ছিল, বাবা বলবে ভালো হয়েছে, ওটাই মানে প্রাইস। তারপর গেলাম, লিখছি, অনেক বছর লিখছি। এরপরে তো বিয়ে হয়ে গেল। বিয়ের পরে এখানে এসে বই পড়তে, কারণ লিখতে হলে তো প্রচুর পড়তে হয়, বই পড়া
তো এখানে হচ্ছে না। তার আগে বলে ফেলি যে আমাকে প্রচুরভাবে আমার উপরে ইনফ্লুয়েন্স ছিল একসময় পর্যন্ত অমৃতা প্রীতম। আমি অমৃতা প্রীতমের খুব ফ্যান, আর ওনার আমি খুব পড়েছি লেখা। তো যেহেতু উনি ওনার সময়ের অনেক আগে ছিলেন, তাই ওনার লেখা আমার খুব করতো। এরপরে বাংলাতে যখন বিয়ে হলো, তখন এখানে যেহেতু নাই, আমার হিন্দি বই পাই না আমার যে ধরনের আমি পড়তে চাই, সেসব না পেলে তখন তখন আমার হলো, বাংলা শিখতে হলো যে না, আমাকে তো বই পড়তে হবে। বাড়িতে চারিদিকে প্রচুর বাংলা বই আছে, বিভূতিভূষণ আছে, শরৎ সাহিত্য আছে, রবীন্দ্রনাথ আছে। তারপরে আমি করলাম, বাংলা শেখা আরম্ভ করলাম। আচ্ছা, 2-3 জন বলছেন যে হিন্দি কবিতা একটা শুনবেন। আচ্ছা ঠিক আছে, একটু এখন আমি পড়ছি। এটা আমি রিসেন্টলি লিখেছি, কারণ আমি বেশ কিছু মাস দিল্লিতে ছিলাম আর আসামকে খুব মিস করছিলাম। আসাম এত সুন্দর জায়গা, আর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, সবাই অবাক হতাম যখন দিল্লি থেকে এসেছিলাম এখানে, যে আপনার দিল্লি থেকে আসাম ভাল লাগে। আমার একটু হাসি পেত, মানুষ কি করে, মানে এটা হাউ ক্যান ওয়ান লাভ দিল্লি। দিল্লি তো কংক্রিটের জঙ্গল, আসামে যে প্রকৃতির আছে সেটা আমার মানে খুব অ্যাট্রাক্ট করতো, যেহেতু আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। তাই পড়ি सरहद। এই কবিতার নাম सरहद। शहर में यूं तो रास्ते बहुत थे, मगर न जाने क्यों मन को हमेशा वही पगडंडी रास आई जो गांव की ओर ले जाती थी। कहाँ शहर की बिल्डिंगें और कहाँ गांव में नीम के पेड़ तले वो चौपाल। शहर के एयर कंडीशन वो बात कहाँ जो नीम के पेड़ की हवा में है। गांव की मकई की रोटी, वो भी घी वाली, सरसों के साग के साथ। लस्सी के गिलास के सामने पिज्ज़ा, बर्गर और कोल्ड ड्रिंक कितने बेरंग और बेस्वाद लगते हैं। शाम को छोटी छोटी टेढ़ी मेढ़ी राहों पे चलना और रात को आंगन में खटिया पे लेटे लेटे तारों को गिनना। ना कोई फिक्र, ना कल की चिंता, और यूं ही तारों के साथ चांद की छत पे चले जाना। रात भर उस छत पे घूमना, कभी तारों का हाथ पकड़े तो कभी चांद के झूले में। बड़े शहरों की छोटी सोच और सीमेंट के इन जंगलों में गुम हो चुके इंसानों की परछाइयों के बीच बस एक गांव ही तो है जो सरहद का काम करता है। ना जाने कितने युगों से इस सरहद पे बैठी उसका इंतज़ार कर रही हूँ, जो गांव को शहर ले जाने की बजाय शहर को गांव ले आए। और शायद तब शहरों में भी नीम के पेड़ तले चौपाल मिले और मक्के की घी वाली रोटी के साथ सरसों का साग भी। এই কবিতাটা আমি লিখলাম কারণ আমি যখন আসামের বাইরে যাই, বা আমার এখনও মনে আছে আমি যখন দিল্লিতে, আমার স্কুল একটু দূরে ছিল, আমি যেতে হতো বাস পাল্টে। তো রাস্তার মধ্যে শুধু একটুখানি জায়গাতে ক্ষেত ছিল, আর আমার ওই জায়গাটা এত সুন্দর লাগতো, এত ভালো লাগতো। আমি ভাবতাম কবে জানি এরকম ক্ষেত খালিয়ান থাকবে, সেসব জায়গাতে আমরা গিয়ে থাকতে পারবো। তো অদৃষ্ট হয়তো আমার কথা শুনেছিলেন, তাই আমি আসামে আসতে পারলাম। আমার যখন আমি এখনকার শিলচর দেখলে আমার একটু কষ্ট হয়, কারণ ফ্ল্যাট কালচার, যদিও আমি নিজেও শিলচরে ফ্ল্যাটে থাকি, তবু বলবো ফ্ল্যাট ভালো লাগে না। শিলচরে আগে যেসবের নিজের বাড়ি ছিল, সে ছোট হোক বড় হোক, অত গাছগাছালি, তারপরে আমার এখনও মনে আছে অম্বিকাপট্টি চৌরঙ্গিতে মাইকে নিউজ বাজত, এত ভালো লাগতো কি প্রত্যেক বাড়ি থেকে সন্ধ্যা হলেই হয় পড়ার শব্দ, না হয় গানের শব্দ, এইসব শোনা যেত। এত মানে একটা প্রাণ ছিল। কিন্তু বড় শহরকে কপি করতে গিয়ে আমার কষ্ট হয়, মানে এতই কষ্ট হয়, আই ফিল সো স্যাড কি বড় শহরকে যখন একটা ছোট জায়গা কপি করে, তখন ছোট জায়গার যে নিজস্ব এত সুন্দর প্রাণ, এত সুন্দর একটা ছন্দ আছে, সেটা কোথাও হারিয়ে যায়।
বড় শহরের সমস্ত বাজে জিনিসগুলো আসে। আমি বলছি না যে ভালো জিনিস নেয় না, ভালো জিনিস আছে বলেই আজকে আমি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারছি, নিশ্চয়ই নেয়। টেকনোলজি অনেক কিছু ইমপ্রুভ করেছে, কিন্তু যা প্রাণ একটা নিজস্বতার মধ্যে আছে, সেটা ছোট জায়গার একটা নিজস্বতার মধ্যে আছে, সেটা বড় শহরে কোনো দিনও হতে পারে না। আমি যখন দিল্লিতে থাকি বা কলকাতাতে থাকি, চাঁদ দেখার জন্য মন ছটপট করে, অথচ শিলচরে থাকলে পট করে মানে এত সুন্দর খোলামেলা, এখনও শিলচরে খোলামেলা আছে, এখনও শিলচরে খুব সুন্দর ছাদে বসলে একদিকে সানরাইজ একদিকে সানসেট দেখা যায়, কি সুন্দর প্রকৃতির সঙ্গে মানে বসবাস করা যায়, এখনও শিলচরে বসবাস করা যায়। বা ইউনিভার্সিটির ওদিকে গেলে কি সুন্দর পরিবেশ, যেটা দিল্লি ইউনিভার্সিটির এদিকে গেলে তো সেই পরিবেশটা পাওয়া যায় না, খালি কংক্রিটের জঙ্গল, আর তো কিছু নাই। আজকে পূর্ণিমা, তাহলে পূর্ণিমা দিয়ে একটা কবিতা পড়ি এবার। থ্যাংক ইউ স্মৃতি দত্তা, আপনি বলছেন আপনার ভাল লাগে। মাঘী পূর্ণিমা একটা কবিতা পড়ছি, এটা গদ্য কবিতা। গতকাল মাঘী পূর্ণিমা ছিল। আচ্ছা, এই কবিতা পড়ার আগে একটা কথা বলে ফেলি। করিমগঞ্জ থেকে শিলচর যে বাস দিয়ে বা গাড়ি দিয়ে যে যাতায়াত করি আমরা, সে পথটা আমার ভীষণ প্রিয়, কারণ দুই দিকে অনেকবার ক্ষেত আছে, পাহাড় দেখা যায়। আবার যদি পূর্ণিমা থাকে তাহলে সেই সময়টা ওই জায়গাটাতে জার্নি করতে দারুণ লাগে। এই কবিতাটা অ্যাকচুয়ালি সেই জার্নি করার সময়ই পুরোটা মাথার মধ্যে আসে, যেটা আমি ঘরে এসেই লেখি। ওই দিন পূর্ণিমা ছিল, মাঘী পূর্ণিমা, তো এর জন্য কবিতার নাম মাঘী পূর্ণিমায় দিলাম। গতকাল মাঘী পূর্ণিমা ছিল। করিমগঞ্জ থেকে শিলচর যাব বলে সন্ধ্যার দিকে পথেই ছিলাম। দুপাশে বিস্তীর্ণ মাঠ, ধান কাটা হয়ে গেছে বলেই মাঠের শূন্যতা অনন্ত মনে হয়ে বুকে একটা চাবুকের মতো লাগছিল। তারপর পূর্ণ চাঁদের আলো, ওই মাঠে যেন কোনো করুণ রাগ বাজিয়ে চলেছে জ্যোৎস্না। সেই রাগ আমার কিছু চেনা, কিছু অধরা, কিন্তু বড় আপন। দূরে কোনো কোনো ঘরে টিমটিম আলো জ্বলছে। কেন জানি মন খুব উদাস হয়ে গেল। বুক জুড়ে কান্নার ঢেউ আছড় মারতে লাগলো। এই কান্না মাঠের শূন্যতা দিল, জ্যোৎস্নার করুণ রাগ, নাকি অন্য কিছু? কে দিল জানি না। কেমন জানি একটা সব হারানো ভাব। মনে হলো এই ক্ষেতের মাঝে দিয়ে যে পথ গেছে, ওই আঁকাবাঁকা পথ ধরেই আমারও যাওয়ার কথা ছিল। আর তখনই আমার চোখে একটা ছবি ভেসে উঠল। এক ছোট্ট মেয়ে তার বাবার হাত ধরে ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ কি দেখলাম? এ কি সত্যি সত্যি দেখলাম, না আমার মনের ভ্রম ছিল? আমার মনে হলো যেন কোনো চাষির হারানো মেয়ে আমি। আমারও এইসব কোনো মাটির ঘরেই যাওয়ার কথা ছিল, যেখানে মাটির লেপ দেওয়া উঠান আছে, শানের ছাদ আছে, আর ভিতরে মাটির উনুন আছে। মাথা নত করে যে ঘরে ঢুকতে হয়, যেন সম্মান জানিয়ে আর অহংকারকে বাইরে রেখেই ঢোকা যায়, নতুবা না। সন্ধ্যাবেলা যে বাড়ির উঠানে তুলসী তলায় প্রদীপ জ্বলে আর সবাই সমবেত স্বরে প্রার্থনা সঙ্গীত গায়। আশপাশ সব নিস্তব্ধ হয়ে এলো। যে ঘরের উঠানে কেউ খাটিয়ায় শুয়ে এই মাঘী পূর্ণিমার চাঁদের সাথে সারা রাত নীরবে দৃষ্টি বিনিময় করে আর মনে মনে যে কত আলাপ করে। গাড়িতে জোরে ব্রেক লাগতেই আমার চিন্তার সুর কেটে গেল। অবাক হয়ে দেখলাম গাড়িতে বসে আছি। হঠাৎ মনে হলো কোথায় যে যাচ্ছি। আসলে তো কোনো ঘরই নেই, কোনো যাওয়ার জায়গাও নেই। আমি যেন জন্ম জন্মান্তর ধরে এইভাবেই এক অনন্ত যাত্রায় রয়েছি। আছে শুধু পথে চলা, আর এই পথের শেষ কোথায় তা তো কেউ জানে না। পথের শেষ কোথায়? এই চলাই হয়তো বা একমাত্র সত্য। আর সে কি ছিল যাকে এতক্ষণ দেখছিলাম? বহু আগে লেখা একটা কবিতা মনে পড়ে গেল। প্রায় মনে হয় এই জীবন আমার নয়, ভুলে ভুলে অন্য কারোর জীবন যাপন করছি বহুকাল। হয়তো আমার জীবন যাপন করছে অন্য কোথাও কোনো এক প্রতিপক্ষ।
তবে কি এই সে প্রতিপক্ষ যাকে একটু আগে দেখলাম? সত্যি কি দেখেছি, নাকি কেউ পূর্ণ চাঁদের সেই পুরনো বশীকরণ মন্ত্র? এই চাঁদও যে কতবার আমাকে যেখানে থাকি সেখান থেকে কত দূর নিয়ে যায়, আর তার কোনো হিসাব নেই। কিছুক্ষণ পরেই আবার আমাকে ডাকতে লাগলো। এই বড় জ্বালা তাকে ভালোবাসা। সে কোনো স্থান কাল পাত্র দেখবে না। যখন তার ইচ্ছা হবে সে ডাকবে, আর আমাকে মরলেও যেতেই হবে। এবার ডাকছে বরাকের উপরে দাঁড়িয়ে। উপরে নিজে আর নিচের জলের মাঝে যেন জ্যোৎস্নাকে মেখেছে, তাই জল আর জ্যোৎস্না একাকার। এ যেন জ্যোৎস্নার নদী, যার উপরে হাঁটতে হাঁটতে হঠাৎ চাঁদকেও স্পর্শ করে ফেলতে পারি। মাঝে মাঝেই সে চলে যাচ্ছে পাহাড়ের উপরে, আর তখনই নীরবে হেসে উঠছে সেই পাহাড় পূর্ণ চাঁদের আলোয় মায়াবী। এমন কোনো পাহাড় দেখেই কি চাঁদের পাহাড় বিভূতিভূষণ নামের সূচনা করেছিলেন? আজ গাছগুলো বড় শান্ত, একটা পাতাও নড়ে না। নিঃশব্দ নদী, স্তব্ধ মাঠ আর নীরব সব গাছ, সবাই যেন এক মন ধারণ করে ধ্যানে বসে আছে। এ যেন একটা মূর্ত প্রকৃতি, ভূত প্রকৃতি। আমিও হারিয়ে গেলাম। মাঝে মাঝেই দূরে কোথাও কেমন করে কোকিল ডেকে ওঠে। কোন বিরোহিণী যেন ডাকছে তার অজানা প্রেমিককে এক অনন্ত অপেক্ষা নিয়ে। এইটা ছিল মাঘী পূর্ণিমা। এবার আচ্ছা, দেবরাজ আছে, শ্যামিলিদি, থ্যাংক ইউ। এইটা ছিল মাঘী পূর্ণিমাকে নিয়ে একটা লেখা। মাঘী পূর্ণিমা কেন জানি সব পূর্ণিমার মধ্যেই আমার সবচেয়ে প্রিয় মাঘী পূর্ণিমাই। আরেকবার লিখেছিলাম মাঘী পূর্ণিমাকে দিয়ে দুটো লাইন। আজকে সূর্যমুখী আজকে হাঁটছে আকাশের মাঝে সূর্যের সন্ধানে। চাঁদকে সূর্যমুখী বলেছিলাম। সূর্যমুখী আজকে হাঁটছে আকাশের মাঝে সূর্যের সন্ধানে। প্রকৃতিকে নিয়ে যেগুলো লেখা হয়, থ্যাংক ইউ শ্যামলিদি, প্রকৃতিকে নিয়ে যেগুলো লেখা হয় সেগুলো পড়তেও ভাল লাগে আর লিখতেও ভাল লাগে। কারণ প্রকৃতি এমন একটা, আমার মনে হয় যে কোনো কবির খুব কাছের। যদি আমরা প্রকৃতির কাছাকাছি থাকি, আমি মনে করি আমরা নিজের কাছে থাকি। কারণ সব কিছু থেকে, এই যে কিছুদিন আগে যখন এখানে কলকাতাতে আমপান এসে গেল, তখন ছিল না এখানে, বেশ কয়েকদিন লাইট ছিল না, কোনো থ্যাংক ইউ নন্দিতা, কোনো লাইট নাই, ইন্টারনেট নাই, কিছু নাই। তো সব কিছু থেকে কাট অফ ছিলাম। তখন মনে হলো যে এই যে সময়, এই সময়টা নিজের কাছাকাছি বসা, নিজের মুখোমুখি হওয়ার। ঠিক একই কথা আমার মনে হয়েছিল যখন এই মহামারীটা আরম্ভ হয়েছিল, সবাই যখন ঘরের মধ্যে বন্দি, তখন আমার মনে হয়েছিল যে এইবার হয়তো সময় এসছে যে আমরা সবাই বাইরের জগতে, বাইরের সব কিছু নিয়ে এত নিজেকে বিস্তার করে ফেলেছি, এত নিজেকে মানে বাইরমুখী করে রেখেছি যে নিজের সঙ্গে নিজের পরিচয়টা অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না নিজের সাথে। তখন কী করা, এই যে একটা সময়টা আসলো, তখন মনে হলো যে এই তো সময় যে এবার নিজের সাথে বসি। কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, সারাদিন ঘরের মধ্যে আছি, ঠিক আছে, নিজের সাথে বসো, নিজের সাথে কথা বলো, তো লেটস গো ব্যাক ডাউন মেমোরি লেন, সেটা মনে হলো। তো ঠিক একইভাবে যখন এই তুফানটা এসে গেল, তখন আমাদের যখন ইন্টারনেট নাই, কিচ্ছু নেই, তখন আমার মনে হলো যে এই একটা সময় যখন আমি কোনো কিছুই করতে পারছি না, তখন কি করতে পারছি, আমি নিজের ভিতরে ঢুকে নিজেকে দেখতে পাচ্ছি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কোথায় ছিলাম, আমি কি ছিলাম, আমি কি হয়েছি, আর ভবিষ্যতে আমি কি হতে পারি। শুধু নিজের মানুষ হিসাবে, অন্য কিছু না, মানুষ হিসাবে। আমরা সবাই তো, প্রতিটি মানুষ আমি মনে করি অ্যাকুমুলেশন অফ
আমাদের চারদিকে যা হয়, যা দেখি, অ্যাকুমুলেশন অফ আওয়ার প্যারেন্টস, আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড আওয়ার সোসাইটি, ওটার অ্যাকুমুলেশন তো আমি। কিন্তু এই অ্যাকুমুলেশন হওয়ার আগে যে আমি ছিলাম, একবার পড়েছিলাম অমৃতা প্রীতম একটা এসেতে বলছেন যে আমাদের ভিতরে যা আছে সে সব যদি, বাইরের জিনিস যদি সব আমরা বের করে দেই, তাহলে কি দাঁড়ায়? তাহলে আমি ঠিক সেই শিশু। কারণ যতক্ষণ শিশু কথা বলতে শিখে নেই, ততক্ষণ পর্যন্ত সে নিজস্ব সত্তার মধ্যে আছে। আর যে মুহূর্তে সে কথা বলতে শিখে, তখন ওর মা বাবা ওকে যা শেখায়, ভাই বোন বা আশেপাশে সবাই যেই শেখায়, সে সেটা বলতে শিখে, গ্রহণ করে, আর তারপরে একে 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 সবাই ওর ভিতরে ঢুকতে থাকে। সেখান থেকে নিজস্ব সত্তাটা, যে একদম যে অরিজিনাল যে সত্তাটা ছিল, শিশু সত্তা, সেখান থেকে একটু 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 করে বসতে আরম্ভ করে, হারায় না কখনো, আমাদের ভিতরেই থাকে। এক সেকেন্ড, আমি একটা দেখে নিই মেসেজ। হ্যাঁ, পাংশু দেবনাথ খুব সুন্দর কথা বলেছে না, পূর্ণিমা অনেক রকম হয়। হ্যাঁ ভাই, ঠিকই, অনেক রকমই হয়। প্রত্যেকের কাছে নিজের মতন করে ধরা দেয়, সবেরই নিজস্ব ইয়ে আছে। হ্যাঁ, সত্যদল খুব সুন্দর কথা বলছেন, জীবনের আসল রহস্য একা থাকলেই অনুভব করা যায়। তখন, কারণ তখন আমরা একদম নিজের মুখোমুখি বসি দেখি যে অ্যাকচুয়ালি আমরা কী ছিলাম। তো ওই যে কথাটা বলছিলাম, অমৃতা প্রীতমের ইয়েটা পড়ছিলাম, ওই সব কিছু যদি বের করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় আমি কোথায় ছিলাম, যে যাত্রাটা। তখন দেখি যে ফিরে আসাটা সেই সত্তার কাছে সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। তাই শিখলাম, অসম্ভব নয়, সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। হয় খুব শিশু সত্তা কোনো মানুষের ভিতরে, প্রতিটি মানুষের ভিতরেই তো শিশু আছে, লুকিয়ে থাকে। আমরা ওকে বেরোতে দিই না, কেননা আমরা এখন এত বেশি ইয়ে হয়ে গেছি, খুব মেপে কথা বলা, খুব চিন্তা করে কথা বলা, বা মেপে হাসা, মেপে ইয়ে করা, এইসব করতে 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 আমরা এত বেশি যান্ত্রিক আর আর্টিফিশিয়াল হয়ে যাই। সোসাইটির একটা মুখোশ আছে, আপনাদের যখন আপনি কোথায় চাকরি করছেন সেই জায়গার একটা মুখোশ আছে, বন্ধুবান্ধবের সঙ্গে আছেন সেই জায়গার এতগুলো মুখোশ পড়তে পড়তে যে আসল শিশু সত্তার মুখোশটা, সেই বিচারা নিচে চাপা পড়ে, নিচে চাপা পড়তেই থাকে ক্রমাগত। যত আমরা বাইরেরটা শিখি, তত আমাদের ভিতরের সত্তাটা ক্রমাগত চাপা পড়তে থাকে। সেটা আমার পার্সোনাল ভিউ, আমি মনে করি। তো তখন পড়লাম, বললেন যে যদি সব কিছু বের করা হয়, তাহলে হ্যাঁ, তাহলে পাওয়া যাবে আসল সত্তাকে। আসল তো তখন আমার মনে হলো যে জার্নি টুয়ার্ডস ওয়ান সেলফ ইজ নট ইম্পসিবল, দো ইটস ভেরি ডিফিকাল্ট, অনেক সময় লাগে, কিন্তু ইম্পসিবল না। আমি তারপরে ওই ইয়ের পরে আমি চেষ্টা করলাম যে দেখি যাওয়া যায় কি না নিজের কাছে, কি করতে পারি আমরা। আমি একটা এখানে আপনাদেরকে কবিতা পড়ে শোনাবো। এই যখন এখানে লাইটও ছিল না আর ইন্টারনেটও ছিল না, তখন একটা লিখেছিলাম। লেখাটার নাম দিয়েছিলাম বঞ্চিত করে বাঁচালে মোরে। দুদিন ধরে আলো নাই, ইন্টারনেট নেই, আর দুদিন ধরে এমন শান্তি চারিদিক যে মনে হয় 40 বছর পিছিয়ে গিয়ে সেই শিশুবেলায় ফিরে গেছি, যখন কিছু ছিল না, ছিল শুধু মানুষ আর ভালোবাসা। এক দীর্ঘ সময়ের পর মোমের নরম আলোর সাথে দেখা হতে মন কেমন যেন খুব উদাস হতে হতে কত দূরে, কত পিছনে চলে গেল এক মুহূর্তে। কত কিছু যে ফেলে এসেছি পিছনে, একে একে সবাই এসে পাশে বসলো। দেখলাম সব যেমন ছেড়ে এসেছিলাম তেমনি রয়েছে, একটুকু পাল্টায়নি, বরং আমি একটু সংকুচিত। সবাই কত খুশি হলো, কত জড়িয়ে ধরে আদর করলো, আহা, মনটা ভরে ভরে গেল। কেউ ফেলে আসা লুডো নিয়ে এলো, কেউ হারিয়ে যাওয়া গানের খাতা, তো কেউ সেই পুরান ব্যাডমিন্টনের র্যাকেট,
ক্যারাম আনতেও ভুলেনি একজন। রাত একটু গভীর হতেই দেখি গুটি গুটি পায়ে একজন খুব লাজুকভাবে আমার হাতে তুলে দিল আমার প্রথম কবিতার খাতা। তখনই দেখি জানলায় মোমের আলোয় হলুদ পুরানো চাঁদ। নিজেকে একাধারে এত ধনী ও কাঙ্গাল কখনো মনে হয়নি। হাউ হাউ করে কাঁদলাম কতক্ষণ। একে একে সবাইকে জড়িয়ে ধরলাম, এবার নিঃসংকোচে। এখন আটকে আছি, যদি আলো চলে আসে। মনে মনে প্রার্থনা করে যাচ্ছি, আর যেন সেই তথাকথিত আলস্য মেতে না ফিরতে হয়। মন এমন প্রাণ ভরে কবে গিয়েছিল মনে নেই, কত আলোয় আলোয় ভরা। এই অনুভূতিটা যদি তখন না থাকতো, যদি তখন লাইট থাকতো বা ইন্টারনেট থাকতো, মোবাইল চলতো, তখন এই অনুভূতিটা হতেই পারতো না। নিজের কাছে আসতে হলে বাকি সব কিছুকে ছাড়তে হয়। এই জিনিসটা শিখলাম অমৃতা প্রীতমকে পড়ে, ওশোকে পড়ে। আর আমরা যখন জীবনে একটা বয়সের সাথে একটার পর একটা ধাপ পেরোই, জীবন অনেক কিছু শেখায়। তখন শিখলাম অনেক জিনিস, ছোট ছোট জিনিস যেগুলোর উপরে আগে একটু অভিমান হতো বা একটু কবিতাকে লিখলাম। প্রথম আমার মনে আছে, আমি যখন প্রথম কবিতার বই বেরোলো একটি শিশির বিন্দু, তখন কেউ ফোন করলে আমি উদ্গ্রীবই থাকতাম। মানে একটা অভ্যাস, এখন হয়তো বলবে, ভালো হয়েছে, তোমার কবিতা ভালো হয়েছে, তোমার বইটা ভালো হয়েছে। তারপরে যখন এই কথাটা একটা দেখলাম 2বার 3বার 4বার হওয়াতে, তখনই একটা অমৃতা প্রীতমের লেখা আমার হাতে এলো, যেখানে উনি লিখছেন যে ওনার যখন প্রথম লেখাটা বেরোয়, একটা কবিতা ওনার ছাপা হয়, তখন কোনো চিঠি আসলেই, তখনকার দিনে তো চিঠি আসতো, কোনো চিঠি আসলেই উনি মানে উদ্গ্রীব হয়ে দৌড়ে যেতেন দরজাতে, হয়তো ওনার প্রশংসাপত্র এসছে। তারপরে উনি বললেন যে ওনার এই স্বভাবটা দেখে ওনার বাবা ওনাকে এত তীব্রভাবে কিছু বললেননি, তাকিয়েছিলেন, যে ওই তাকানোর মধ্যে খুব ভর্ৎসনা ছিল। তো উনি বললেন যে আমি এত লজ্জা পেয়েছিলাম যে মনে হয়েছিল মাটিতে মিশে যাই। ওই লেখাটা পড়তে পড়তে আমার নিজের এত লজ্জা হলো। তখন আমি ভাবলাম যে এ কী। তখন আমার রিয়েলাইজ হলো যে যখন ছোট ছিলাম তখন যখন লেখি, কখনো ভাবিই নেই যে বই হবে, কখনো ভাবিনি কোথায় ছাপা হবে, তাই ভাবিনি। আর এখন যখন ছাপার মধ্যে চলে এসেছি, তখন খালি লেখার আনন্দ নাই, মানুষ ভালো বলবে, তারপরে আনন্দ হবে। তো আনন্দ কিভাবে, তার পরিভাষাটা পাল্টে গেল আনন্দের। যে একটা সময় ছিল যে লিখেই কত খুশি হতো ডায়েরির মধ্যে, আজকে লিখেছি। আর তারপরে একটা সময় আসছে যে কেউ ভালো বলবে, তারপরে মানে ভালো লাগবে। কেউ যদি ভালো না বলে, তাহলে বুঝে লেখাটা হয়নি। মানে নিজেকে আনন্দ দেওয়ার জন্য, নিজের জন্য লেখা। তারপরে আমার ইয়েটা ভালো যে আমি খুব ভালো ভালো গাইডেন্স পেয়েছি আমার বন্ধুবান্ধবের কাছে। আমার সিনিয়র যারা ওনারা আমাকে খুব ভালো করে গাইড করেছেন। আমার একজন দাদা, উনি আমাকে খুব সুন্দর করে বলেছিলেন যে লেখাটা রেখে যেতে হয়। আপনি লিখছেন, লেখাটা রেখে দিন, মহাকাল সেটা ফয়সলা করবে যে কোন লেখাটা সত্যি সত্যি থাকার মতন আর কোনটা নেই। কারণ জীবনানন্দ দাশ যখন লিখলেন, উনি আমাকে বললেন যে আপনি যদি ছোটো ছোটো জিনিসে এত ভাবেন যে এই লেখার পরে এতজন বলবে, এই লেখার পরে এত লাইক হবে, তাহলে তো লেখার থেকে মনটা সরে যাবে। ঠিকই তো। ওই জাস্ট প্রথম বই পড়েই এত ভালো গাইডেন্সটা পেলাম, তারপরে আর ওইসবের মধ্যে মানে কে ভালো বললো কে না, সেই জিনিসটা থেকে উনি আমাকে আলগা করে নিয়ে আসবেন। তাছাড়া বাড়িতে এত সাপোর্ট, এত সব কিছু, ওরা আমাকে এত সুন্দর করে গাইড করেছে যে আমার কোনো কিছু মানে অসুবিধা হয়নি। আর যেখানে ভুল করছি সেখানে নিজেকে ঠিক করারও সুযোগ আছে। এবার একটা কবিতা পড়ছি, ছোট্ট কবিতা, সূর্য নমস্কার। দিনের শেষে
নিজের দেহটা নিজের কাঁধে করে ছুটে যায় যে রোজ গোধূলির পানে দফন হতে। আমি ইচ্ছা করে এখানে উর্দু ওয়ার্ডটা রাখলাম। দিনের শেষে নিজের দেহটা নিজের কাঁধে করে ছুটে যায় যে রোজ গোধূলির পানে দফন হতে। সেই যখন পরদিন আবার ভেসে ওঠে নূতন উদ্দামে দহনের পথে আরেকবার নিঃস্ব হতে, তখন কি পারা যায় তার সামনে মাথা নত না করে চলে যেতে? যুগ যুগ ধরে যে নিঃস্বার্থ স্বেচ্ছায় জন্ম মৃত্যুর চক্রব্যূহতে নিজেকে আবদ্ধ করে রেখেছে, তার চেয়ে ভালো নিঃস্বার্থ প্রেম কে বুঝতে পারে? এটা মনে হয়েছিল সানসেট দেখে এই লেখাটা। সানসেট আমাদের অনেক কিছু শেখায়। প্রকৃতির কাছে অত কিছুই আছে, আমরা যদি চোখ রাখি দেখার, অত কিছু আছে দেওয়ার, অত কিছু আছে তার কাছ থেকে নেওয়ার, যে তার কোনো শেষ নাই। অনন্ত যাত্রা, এই কবিতার একটা মজা আছে। আমি যখন গুয়াহাটিতে থাকি তখন আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির ছাদেও, যেমন আমাদের শিলচর বাড়ির ছাদ থেকে দেখা যায়, একদিকে সানরাইজ আর একদিকে সানসেট, দুটোই দেখা যায়। এবার আমি রোজ সকালে উঠে সানরাইজ দেখি, আবার সানসেটও দেখি। ওটা দেখতে দেখতে পাহাড় দুই দিকে, তখন এই লেখাটা লেখা, নাম অনন্ত যাত্রা। এক পাহাড় হতে আরেক পাহাড় যেতে সূর্যের একটা পুরো দিন লেগে যায়। একদা এই পথেই সে হারিয়েছিল তার প্রিয়জন। সারাদিন খোঁজার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে সে হাত পা ধুতে ধুতে ভাবে কাল আবার খুঁজতে বেরোতে হবে। হয়তো খাবারেও রুচি হয়, রাতে ঘুম আসে না। সেও কি চাঁদ দেখে অস্থির হয়? চাঁদ দেখে? পাহাড়ের লোকেরা বলে হারানো চাঁদের খোঁজেই নাকি বাউলের মতন সূর্য এক পাহাড় হতে আর এক পাহাড়ে। এখানে যেখানে থাকতাম, এখানে পাহাড়ের উপরে খুব দূরে দেখা যেত, পাহাড়ের উপরে একটা মন্দির ছিল। আর ঠিক সন্ধ্যার সময় সেই মন্দিরে অনেক উঁচুতে হয়তো পুরোহিত ছিলেন কেউ, উনি আলো জ্বালাতেন, ঘন্টার শব্দ শোনা যেত, খুব ক্ষীণ, কারণ অনেক দূরে। এখানেও একদিন পূর্ণিমার সময় যখন দেখি প্রদীপ জ্বালিয়েছে পুরোহিত, তখন মনে হয়েছিল পাহাড়ের মন্দিরে কেউ প্রদীপ জ্বালিয়ে চাঁদের একাকিত্বকে ভাগ করে দিল। কারণ পূর্ণিমার চাঁদকে খুবই একাকী আর খুবই অন্যমনস্ক লাগে। আর যখন তার সামনে যখন প্রদীপ জ্বালানো হচ্ছে, ঠিক দেখতে এত অদ্ভুত, এত সুন্দর লাগলো। আর তখনই কোথাও মনে হয় যে ছোট্ট মোমের আলো হোক, ছোট্ট প্রদীপ হোক, প্রত্যেকেরই নিজস্ব একটা জায়গা আছে, নিজস্ব একটা ভূমিকা রয়েছে। আর কতক্ষণ হলো? আর সত্যতল যদি কেউ কিছু বলেন। হ্যালো, আর পড়বো আর বলবো না শেষ করবো এবার? আমি জানি না কত সময় হলো, কারণ একা বকবক করছি তো। খালি মাঠে যা হয়। আমি 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 টাইমটা কিন্তু বুঝতে পারছি না, আমাকে আপনাদের জানাতে হবে টাইমটা। কতক্ষণ? আর আর কিছুক্ষণ চলবে কি এটা, না শেষ শেষ করব? আচ্ছা, তাহলে পড়ি। একটা হিন্দি কবিতা পড়ি এবার। এই
रिसेंटली लिखेছি, बच्चों जैसा मन हो तो बड़ी मुश्किल हो जाती है अक्सर। कोई बात मन में रहती ही नहीं, सोचते ना सोचते ही बस जरा आइडिया आने की देर होती है और मन यूं उससे बताता है जैसे आइडिया ना बता के कोई प्लान बता रहा हो। सुनने वालों को मेरी बातें बड़ी गहरी और सोची समझी लगती हैं और मैं उनकी इस गहराई में गोते लगाने ही लगती हूँ कि कोई मुझे खींच कर ऊपर ले आता है। कई बार कोशिश की उसे देखने की, पर आँखों को मलते मलते खोलूं इससे पहले ही वो चला जाता है। न जाने कौन है, किस जन्म का रिश्ता है जो मुझे डूबने से हर बार बचा लेता है। कई बार सोचा, बहुत झंझोड़ा खुद को कि शायद कहीं से कोई सिरा मिले या कोई याद का टुकड़ा भी अगर मिले, मगर कुछ हाथ नहीं आता। और अब तो ये आदत सी हो गई है उसकी कि अगर कभी वो ना आए तो गलती हो ही जाती है। मन बहुत उदास हो जाता है, गलती होने पर उतना नहीं जितना उसके ना आने पर। और ऐसे ही किसी लम्हे में गुनगुनाने लगते हैं होंठ। अक्सर मैं और मेरी तन्हाई ये बातें करते हैं कि तुम होते तो यूं होता। এবার এই গানটা খুব রোমান্টিক গান, কিন্তু একটা সার্টেন বয়স পেরোনোর পরে আমরা বুঝি যে প্রতিটি, অবশ্য একটা জিনিস যারা কবিতা লেখে তারা সবাই বুঝে যে রোম্যান্টিসিজম খুব একটা বিরাট ক্যানভাস, শুধু এটা খুব ছোট জায়গার মধ্যে সীমিত নয়। কিন্তু বয়সের সাথে সেই রোম্যান্টিসিজম এইভাবে টান নেয়। এই যে मैं और मेरी तन्हाई बातें करते हैं, আমি যখন এটা লিখি তখন আমার মাথার মধ্যে ঘুরছে ঈশ্বরের কথা। मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं कि तुम होते तो क्या होता। এবার আমি আমার ঠাকুরের সঙ্গে কথা বলছি, তো আমার এত ভালো লাগে, মানে যত রবীন্দ্রসঙ্গীত, ইনফ্যাক্ট যত রোম্যান্টিক রবীন্দ্রসঙ্গীত আছে সেগুলো একটা সময় যেগুলো অন্যরকম শুনেছি এখন সেগুলো অন্যরকম মিনিং নিয়ে আসে। সব কিছু এত ভালো লাগে। থ্যাংক ইউ প্রসূন, ভাল লাগছে আপনার শতদল। থ্যাংক ইউ গৌরব, প্রসূন। অ্যাকচুয়ালি আমি মেসেজের দিকে দেখলে এখান থেকে অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যায়। আমি সবাইকে হয়তো উত্তর দিতে পারছি না, কেউ কিছু মনে করবেন না, কারণ যখন মনে হয় যে ডাকা হয়েছে তাহলে সেটাকে একটু ভালো করে যদি করতে পারি তাহলে আপনাদের সবারই ভালো লাগবে। পার্সোনালি যদি উত্তর না দিতে পারি কিছু মনে করবেন না। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যাচ্ছিল পরিযায়ী শ্রমিকরা, যে এখনও চলছে, ওরা যাচ্ছিল, তখন একদিন আমার এক বান্ধবী কলকাতাতেই থাকে, সে আমাকে সকালবেলা একটা, ও জানে আমি নিউজ দেখছি না কারণ খুব ডিস্টার্ব হয়ে যায় আমি সব দেখে, তো ও আমাকে একটা পাঠালো, বললো যে আমি একটা ক্লিপিং পাঠাচ্ছি তুমি ওটা দেখো। তো ক্লিপিংয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে তার মাকে নিয়ে একদিকে একটা বলদ আর একটা বলদের জায়গা ও নিজে টেনে নিয়ে যাচ্ছে। আর একটা ক্লিপিংয়ে ছিল একজন ভদ্রলোক ওনার প্রেগনেন্ট মিসেসকে টেনে নিয়ে যাচ্ছে। ওটা দেখে সকালে দেখেছিলাম, সারাদিন আমি খুব অস্থির থাকলাম। তারপরে আমি একটা লেখা লিখলাম, সেটা পড়ে শোনাচ্ছি। তার নাম এখন সকাল রাতের চেয়ে অন্ধকার। 1950, এটা আমি ফেসবুকেও দিয়েছিলাম, হয়তো আপনাদের মধ্যে অনেকে পড়েছেন, আমি জানি না, তবে পড়ছি। 1950-এর দশকে একটা হিন্দি সিনেমা এসেছিল, দো বিঘা জমিন। বলরাজ সানি অভিনীত এই সিনেমার মূল বক্তব্য ছিল গ্রামের কিষাণ জমিদার ঋণ শোধ করতে না পেরে বাধ্য হয়ে নিজের জমি বন্ধক রাখে।
পড়বো কি এই লেখাটা? আপনাদের যদি পড়া থাকে তাহলে কি বাদ দিব? আর শতদল খুব সুন্দর কথাটা লিখেছেন তো, প্রেমের কোনো সীমা নেই, একটা সময়ের ভালো লাগা অন্য সময়ের অনন্তে চলে যায়। হ্যাঁ, একদম ঠিক। অ্যাকচুয়ালি মনে হয় প্রেম ব্যাপারটা আমরা বুঝতে একটা বয়স লাগে, প্রেম বুঝতে, ঠিক ঠিক করতে প্রেম বুঝতে একটা বয়স লাগে। আমি একবার একটা জায়গা পড়ছিলাম, রিয়েল লাভ বিগিনস আফটার 50। বুঝেছিলাম কেন, এখন বুঝি যে কেন বলা হয় এইসব কথা। ঠিক আছে, আমি লেখাটা পড়ি। গৌরব বলছেন পড়ুন, আমি পড়ছি। এখন সকাল রাতের চেয়ে অন্ধকার। 1950-এর দশকে একটা হিন্দি সিনেমা এসেছিল, দো বিঘা জমি। বলরাজ সানি অভিনীত এই সিনেমার মূল বক্তব্য ছিল গ্রামের কিষাণ জমিদার ঋণ শোধ করতে না পেরে বাধ্য হয়ে নিজের জমি বন্ধক রাখে, আর পরে সেই জমি ফেরত পাওয়ার জন্য সে শহরে এই রঙিন স্বপ্ন নিয়ে আসে যে শহরে তো হাওয়ায় টাকা ওড়ে, সে রোজগার একটা না একটা জোগাড় করে নেবে, আর কিছু সময়ের মধ্যেই সে টাকা জমা করে ফিরে এসে নিজের জমি জমিদারের হাত থেকে ছাড়িয়ে নেবে। কিন্তু শহরে সে গ্রামের একদা সচ্ছল কিষাণ কোনো কাজ না পেয়ে টানা রিক্সা চালাতে শুরু করে, আর সিনেমার শেষ পর্যন্ত সে টাকা জমাতে পারে না। অতি বিখ্যাত এক দৃশ্য আছে সিনেমার, যেখানে শহরে গরমে অনাভ্যস্ত কিষাণ রিক্সা টানছে, আর রিক্সায় বসে থাকা সেট তাকে ঘোড়ায় চাবুক মারা মতন শুধু বলে যাচ্ছে অর তেজ অর তেজ, আর কিষাণ একটু বেশি টাকা পাওয়ার আশায় প্রাণপণে ছুটতে থাকে, এতটাই যে অবশেষে রিক্সার চাকা খুলে পড়ে যায়, আর তার সঙ্গেই কিষাণেরও মৃত্যু হয়। এখানে আরও অনেক রকমের কথা বলা হয়েছে, যার অবতারণা করতে গেলে মূল কথা হারিয়ে যেতে পারে। 50-এর দশকের সিনেমাগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজের পচনের উৎস। তারপর তো কত সময় পেরিয়ে গেল, না সেই গ্রাম থাকলো না নগর, আমরা কত উন্নত হলাম, এগিয়ে গেলাম, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যখনই কেউ নিজের মূল কেটে এগানোর চেষ্টা করেছে, সে কখনো খুব একটা ছায়া দেওয়ার মতন গাছ হয়ে উঠতে পারেনি। তবু সেই সময়ের সাথে আজকের সময়ের তুলনা করা গর্হিত অপরাধ। অথচ আজ সকালে এক বন্ধুর পাঠানো ইন্ডিয়া টুডে নিউজের ক্লিপিং দেখে হাত পা অবশ হয়ে এলো, যেখানে একটা পশুর খামতি এক বাচ্চা ছেলে পূর্ণ করছে। কত দূর? 800 কিলোমিটার। পরিবারের মানুষ নিয়ে নিজের ফেলে আসা গ্রামের পথ ওইভাবেই অতিক্রম করা, আর একটাতে একজন নিজের সন্তান সম্ভবা স্ত্রী আর 2 বছরের এক বাচ্চাকে একা একটা গাড়ির চাকা লাগিয়ে সেটাকে টেনে টেনে 660 কিলোমিটার টেনে নিয়ে গেল। পরিযায়ী শ্রমিকরা সেই 2 বিঘা জমিনের কিষাণ, আর আমরা সে সকল শিক্ষিত সমাজ, উন্নত সমাজ, আধুনিক সমাজ, আমরা আসলে সেই গোড়া নিষ্ঠুর জমিদারের প্রজাতির বাহক ব্যতীত আর কিছু না। সেটাই আমার মনে হয়েছিল অ্যাকচুয়ালি। কারণ পরিযায়ী শ্রমিকরা, ওদের যেতে হলো কেন? আমরা সবাই মিলে যদি বলতাম যে আমরা তোমাদেরকে খাওয়া দিব, আমরা তোমাদের থাকার ব্যবস্থা করব, তোমাদের কাছে ভাড়া নেই, আমরা ভাড়া দিব, বা যারা মালিক ছিল তারাও যদি একটু এগিয়ে আসতো, ওদের যেতে হতো না। নিজের গ্রাম ছেড়ে ওরা এসেছিল আমাদের ঘর বানাতে, আমাদের সুবিধা দিতে, আমাদের যেতে, বিনিময়ে অবশ্য একটু টাকা ওরাও চায়। কিন্তু গৌরব শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমাকে কেউ যদি বলুন মেসেজ করে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আমার মনে হয় যে যদি সবাই করতো, আমরা সবাই মিলে যদি শ্রমিকদেরকে একটু সাহায্য করতাম, পরে অনেক এনজিও এসছে, অনেক সবাই অনেকে এসছে, সেটা পরে অনেক
ইয়ে নুকসান হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। তারপরে এরপরে এক যারা চলে গেছে তারা তো চলে গেছে, তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না। ওই জায়গাটা বড় কষ্ট দিয়েছে। তখন মনে হয়েছে যে এই কোথায় কোথায় দাঁড়িয়ে আছি আমরা, অ্যাকচুয়ালি আমরা কত উন্নত হলাম আমরা, না অবনত হলাম, না আমরা উন্নত হইনি, আমরা উন্নত ছিলাম কিন্তু আমরা অবনত হয়েছি, একদম অধঃপতনের দিকে গেছি। সব মানুষ মিলে এগিয়ে আসতে পারলো না শ্রমিকদেরকে একটু ইয়ে করতে, সাহায্য করতে। এখন যত এনজিও আসুক, যতই আসুক, আমার কাছে সে ঠিক আছে। যারা বাকি রয়েছে, কত কষ্টের কথা যে একটা বাচ্চা মেয়ে তার বাড়ি থেকে এতটা রাস্তা পেরিয়ে, সাউথের কোন একটা সিটি, আমার নাম মনে নেই, খুব সম্ভব হায়দ্রাবাদে, জঙ্গলে পথ হেঁটে, অনেক জায়গাতে হেঁটে বাড়ি থেকে বেশ 4-5 কিলোমিটার দূরে তখন সে বাচ্চা মেয়েটা মারা যায়, ডিহাইড্রেশন হয়। আমরা এই কোন মানে যুগের মধ্যে আছি? আমরা বলি আমরা এত উন্নত হয়েছি, সমাজে তো এগিয়ে গেছি, আমরা এত মডার্ন, আমরা এত কিছু শিখেছি, এখন আমরা এত কিছু পারি। সব বেকার। এখন আমার খালি মনে হয়, আমি অনেক আগে একটা আর্টিকেল লিখেছিলাম, আমাদের দেশের, আমাদের যে ঐতিহ্য ছিল আমাদের দেশে, অতিথি নারায়ণ, এই ঐতিহ্যটা তো আমরা অনেক আগে হারিয়েছি। আমি যখন শিলচরে যখন নতুন আসি, তখন আমি দেখতাম প্রতিটি রিক্সাওয়ালাকে, যদি সে কারো বাড়িতে জল চায়, তাহলে ওকে খালি জল কেউ দিত না। আমার শাশুড়ি মা বলুন, আমার পিসি শাশুড়ি বা আশেপাশে, জলের সাথে একটা বিস্কিট বা একটা মিষ্টি কিচ্ছু দিত, খালি জল কেউ দিত না। এটা একটা সংস্কার ছিল। আজকে আমরা দেই, আমরা কি জিজ্ঞেস করি? করি না। তুই তো কারি করে তো কথা বলি, কারণ সে রিক্সাওয়ালা। আমি অনেক আগে আমার এই ইয়েটা, রিয়েলাইজেশনটা আমার বেশ আগে হয়েছিল, যে যখন আমরা ছোট ছিলাম তখন যে পরিবেশ ছিল সেটা খুব উন্নত পরিবেশ ছিল। আজকে আমরা খুব ইনসিকিউর। তখন তো আমরা এই মা বাবা ঘরে না থাকলেও পাশের বাড়িতে আছি, বা পাড়াতে যে কোনো বাড়িতে থাকলে জানে যে না ঠিক আছে, এই পাড়ার বাচ্চা, সবের এই খেয়াল আছে এইদিকে। কিন্তু আজকে তো আমরা নিজের বাড়িতেই ইনসিকিউর। কোথায় থেকে আমরা উন্নত হলাম কোথায়, সেটা মানে বুঝলাম না। বড় বড় বিল্ডিং করা, এরোপ্লেনে চড়া, বা ভালো ভালো জিনিস দিয়ে ঘর সাজানো, এইসব কি উন্নত হওয়া বলে? যখন এখন ভাবছি, জগদীশচন্দ্র বসুর আমি একটা বই পড়ছি, তার মধ্যে জগদীশচন্দ্র বসুর একটা উল্লেখ ছিল। তো ওখানে একজন বলছে যে এত ডুবে আছেন উনি ওনার কাজের মধ্যে। তখন আমি ভাবছি যে এই মানুষটা অ্যাকচুয়ালি তো দুটো আবিষ্কার করলেন উনি, প্ল্যান্ট ছাড়াও, যে প্রথম ওয়্যার উনারই করা ছিল, যে কথা শোনা যায়, কমিউনিকেশনের তো উনি এত ডুবে ছিলেন কাজের মধ্যে, এত সব কিছু করতেন। তখন কি আমরা উন্নত ছিলাম না? কত উন্নত ছিলাম, সবাই কত দেশের মানুষ, আমাদের মানুষ, এইটাই একটা গর্ববোধ ছিল তখন। আমি একটা লেখা লিখেছিলাম রিসেন্টলি ফেসবুকে, আর আমার দুঃখ লাগে যে ওই লেখাটাই মানুষের সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ ওটা একটা পলিটিক্যাল লেখা ছিল। যে এখন একসময় আমরাও, মানে লেখাটা কিছু এরকম ছিল যে থাকা একটু, কি জানি, আমার ঠিক মনে করতে পারছি না, যে একটু পলিটিক্যাল ছিল লেখাটা, যে কোনো পক্ষেই না থাকাটা একটা আর্ট। আর সেটা সবাই থাকতে পারে না, তবে আমরা আছি। আমরা গণহত্যা দেখেও তো আমরা চুপ থাকছি, নীরব থাকছি, আমরা করতে পারি সেরকম। তো এই লেখাটা বেশিরভাগ মানুষের খুব পছন্দ হলো। আমার কষ্ট হয় এই জায়গাটাতে, যে কোনো একটা পলিটিক্যাল যদি দেওয়া হয়, তাহলে টপ 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 করে লোকেরা মানে খুব কমেন্টও করে ওর পছন্দ করে। কিন্তু কম্পারেটিভলি আপনি
নেচারকে দিয়ে একটা লেখা দেন বা অন্য ধাঁচের একটা লেখা দেন, তাহলে এত বেশি ইয়ে করে না। এখানে লেখার মধ্যেও কতটা আপনি দেখুন পলিটিক্স ঢুকেছে আমাদের লেখার মধ্যে। আমরা যদি সময়কে নিয়ে লেখা প্রতিটি রাইটারের আমি মনে করি একটা কর্তব্য, অবশ্যই লেখা উচিত, কারণ একটা লেখক তার লেখার মধ্যে একটা সময়কে ধরে রাখে। আমাদের সময়ের মধ্যে আজকে মহামারী নিয়ে আমাদের লেখা উচিত, আমাদের পরিযায়ী শ্রমিক নিয়ে লেখা উচিত, আমাদের যা চলছে আমাদের চারিদিকে সব কিছু নিয়ে লেখা উচিত, ঠিক আছে, সব কিছু সমসাময়িক সব কিছুই লেখা উচিত। কিন্তু তার মধ্যে যদি পলিটিক্স আমাদের, আমিও এটা থেকে অচ্ছুত না, আমি আমার কথাও বলছি যে আমি যেখানে কোথাও দেখি যে একটা কেউ কিছু লিখছে যেটার মধ্যে সে প্রতিবাদ করতে পারছে একটা অন্যায়ের বিরুদ্ধে, তো আমিও হয়তো তাড়াতাড়ি গিয়ে ওটাকে পছন্দ করবো বা ইয়ে করবো, কারণ চাবুক মারে, ওই লেখাগুলো চাবুক মারে। সাহিত্য, বিশেষ করে কবিতার কাজ চাবুক মারা না, কবিতার কাজ মনের ভিতরে গিয়ে অনুরণন করা, মনের ভিতরে গিয়ে যখন একটা কবিতা পড়ার পরে সেটা অনেক দিন আমাদের ভিতরে অনুরণন হতে থাকে তার, আমি মনে করি সেই কবিতাটাই সার্থক কবিতা। কবিতা চাবুক মারে যদি, সেটা আমার পার্সোনাল ভিউ, সবের নিজস্বই আছে, প্রত্যেকেরই নিজস্বই আছে পছন্দ করা। তো আমি মনে করি কবিতা যখন মানুষকে নাড়িয়ে দেয়, আর সত্যিকারের কবিতা যদি আপনি মন থেকে লিখেন, প্রত্যেকের সাফারিংটাকে যদি আমি নিজের উপরে নিয়ে দেখি যে ইফ ইয়োর শু ডাজন্ট পেঞ্চ মি, তাহলে আমি আপনার ব্যথাটা লিখতে পারবো না। আমাকে আপনাদের জুতার মধ্যে পা দিতে হবে, সেই ব্যথাটাকে ফিল করতে হবে, তবে আমি লিখতে পারবো। শেষে একটা কথাই বলি, আমার মনে হয় কবিতার মধ্যে যে খুব বেশি অলঙ্কৃত ভাষা বা খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে বলার থেকে ডাইরেক্ট, স্পন্টেনিয়াস আর ফিল, অনুভূতির খুব বড় রোল আছে। আমি মেধাকে অস্বীকার করতে পারবো না, কারণ মেধা যদি না থাকে শুধু অনুভূতি দিয়ে আপনি সেটা মানে একটা কিরম একটা ইয়ে হয়ে যাবে, ইট ওয়ন্ট স্ট্যান্ড। তো আপনাকে অনুভূতির সাথে মেধা মিশিয়ে, তবে মেধা শুধু খাদের কাজটা করে এরকম যদি হয় লেখা, আমার মনে হয় অনুভূতি হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্ট, আর মেধা তার মধ্যে খাদের। অনুভূতি হচ্ছে সোনা, আর মেধা হচ্ছে সেই খাদ ছাড়া তো সোনার গয়না গড়া যায় না, কিন্তু গয়না করার জন্য সোনা তো চাই। তো দুটা একটা ব্যালেন্স করে যখন একটা ইয়ে করতে পারি। আমি অনেক আগে যুগসংখ্য একটা আর্টিকেলের মধ্যে সেটা লিখেছিলাম যে আগে যে কবিতাগুলো পড়তাম বা আগে যে মানুষগুলো ছিল, তখন ধরুন একটা রানীহার আছে, সেটা অনুভূতির রানীহার, আর তার মধ্যে আপনার অনুভূতি আছে, আপনার সততা আছে, আপনার নানান রকমের ইয়েগুলো নিয়ে আপনার ইয়েটা যদি বানানো হয়, তাহলে সুন্দর একটা লেখা আমরা প্রেজেন্ট করতে পারি। খুব ভালো লাগলো আপনাদের প্রোগ্রামে এসে, আমাকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি বোধহয় একটু বেশি সময় নিয়েছি, কারণ আমার সামনে ঘড়ি নাই। আমার খুব ভালো লেগেছে এসে, আপনাদের সবাই এত স্পন্টেনিয়াস রেসপন্ড করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, নমস্কার। ঠিক আছে শতদল, আমি কাটি তাহলে, আসি এবার। আমার খুব ভালো লেগেছে আপনাদের সবাইকে পেয়ে, আপনারা সবাই সঙ্গে ছিলেন। শতদল আমি কেটে দিই এবার।